বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার নামে যেটা হলো, কার্যত লুঠের রাজনীতি প্রতিষ্ঠা হলো, কার্যত সংখ্যালঘুকে হত্যা করবার রাজনীতিকে প্রতিষ্ঠা করা হলো। শোনো, মৌলবাদের নাতি তুমি যে ধর্মেরই হও, আমি নিরপেক্ষতাবাদী, তুমি আমার বন্ধু নও। মৌলবাদ সংখ্যাগুরুর, সে যেই ধর্মেরই হোক সেটাকে নিন্দা করতে হবে। ওরা আমার দেশের পতাকা মারিয়েছে, কিন্তু আমি ওদের দেশের পতাকাকে পোড়াবো না, কারণ আমার দেশ আমাকে গণতন্ত্রের শিক্ষা দেয়। ওটা পাকিস্তানের পতাকা হয়ে থাকতো, বাংলাদেশের পতাকার শেপই পেত না যদি না 1971 সালে ইন্দিরা গান্ধী নামে একজন মহিলা থাকতেন। যদি ইন্দিরা গান্ধী তার তৎকালীন সেনাবাহিনীকে নির্দেশ না দিতেন, তাহলে আজও দেশটা পাকিস্তানের গোলাম হয়েই থাকতো। ভারতবর্ষ তো এত খারাপ, ভারতবর্ষে চিকিৎসা করাতে আসেন কেন? পাকিস্তানে চিকিৎসা করালেই পারেন। ভারতবর্ষ যখন এত খারাপ, তাহলে ভারতবর্ষের সাহিত্যিকদের লেখা পড়েন কেন? ভারতবর্ষের প্রকাশনা সংস্থার স্টল বাংলাদেশ বইমেলায় দেবেন না আপনারা করতে, আবার ভারতের বইমেলায়, কলকাতা বইমেলায় বাংলাদেশের স্টল না থাকলে রেড়ে রক করে উঠবেন। এটা দ্বিচারিতা নয়? এটা হিপোক্রেসি নয়? বাংলা ভাষার উপরে উর্দুকে চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে লড়াই করেছিল, আজকে সেই বাংলাদেশের মেট্রোর পিলারে দেখা যাচ্ছে উর্দুর আধিপত্য। অর্থাৎ বাংলাদেশ দ্বিতীয়বার আবার গোলামির রাস্তায় ফিরতে চাইছে কিনা, আজকে এই প্রশ্ন দেখা দিচ্ছে। বিজেপি এই ঘোলা জলে রাজনীতির মাছ ধরতে নেমেছে। ভারতবর্ষে উত্তরপ্রদেশে যে স্টিম রোলার চলছে, তারপর বিজেপির কোনো অধিকার নেই বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে রাস্তায় নেমে কথা বলবার। যে বাংলাদেশে কিরকম পরিস্থিতি চলছে, সেখানে ইসকনকে অবমাননা করা হচ্ছে, চিন্ময় প্রভুকে গ্রেফতার করে রাখা হয়েছে, এবং যেটা সব থেকে বড় বিষয় সেটা হচ্ছে ভারতের জাতীয় পতাকাকে অবমাননা করা হয়েছে। তারপরে দেখা গেছে যে জাল পাসপোর্ট সহ বিএনপি নেতাকে এখানে পার্ক স্ট্রিট থেকে পাকড়াও করা হয়েছে। আরেকটা খবর, যেটা সাংবাদিককে হেনস্থা করা হচ্ছে। এরকম পরিস্থিতিতে কেন্দ্র সরকার চুপ কেন? কি বলবেন? দেখুন, একটা জিনিস মাথায় রাখতে হবে যে বাংলাদেশ ইস্যুটা আন্তর্জাতিক বিষয়। এখানে যখন দেশের বিদেশ দপ্তর রয়েছে, কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট রয়েছে, তখন খুব স্বাভাবিকভাবেই কোনো অঙ্গরাজ্য সেখানে আগ বাড়িয়ে মন্তব্য করা সমীচীন হয় না। আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক ওই একই সাংবিধানিক কথাটাই বলেছেন, যে যেহেতু এটা দুটো রাজ্যের নয়, দুটো রাষ্ট্রের বিষয়, সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার যেই পদক্ষেপই গ্রহণ করুক না কেন, একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে যে কোনো মানুষ বা যে কোনো রাজ্য সরকারের উচিত কেন্দ্রীয় সরকারের সেই পদক্ষেপের পাশে থাকা। আমরা দেখেছি আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথাই বলেছেন, অর্থাৎ সদর্থক একটা বিবৃতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং অত্যন্ত সংবেদনশীলভাবে এই বিষয়টা, এটা দলীয় রাজনীতি করবার বিষয় নয়, তাই কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্তই নেবে তাদের দায়িত্ব যেহেতু এটা, তাদের উপরেই এটা ন্যস্ত রেখেছেন। কিন্তু এই কথা তো সত্যি যে সব কিছুর ঊর্ধ্বে উঠে আমরা একজন দেশপ্রেমিক নাগরিক, কেউ জাতীয়তাবাদী রাজনীতির চর্চা করতে পারে, কেউ দক্ষিণপন্থী রাজনীতির চর্চা করতে পারে, কেউ সেন্ট্রিস্ট হতে পারে, বা কেউ লেফটিস্ট হতে পারে, কিন্তু জাতীয় পতাকা আমাদের সকলের কাছে সবচেয়ে বেশি শ্রদ্ধার। আমাদের জাতীয় পতাকা আমাদের কাছে মাতৃসম। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। যে জন্মভূমি, যে দেশ আমার কাছে মাতৃসমা, সেই দেশের জাতীয় পতাকাকে যদি কেউ অপমান করে, তাহলে সেটা আমার মায়ের অপমান। এবং বাংলাদেশে যেটা ঘটেছে, আমার শুধু অবাক লাগে। দেখুন, এ রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নেবে তার সাথে রাজ্য সরকার সহমত। কেন্দ্রীয় বিদেশ সচিব তিনিও দেখলাম একটা বিবৃতি দিয়েছেন। সেটা যথেষ্ট না যথেষ্ট নয়, নিশ্চিতভাবে সেটা নিয়ে তো চর্চা থাকতেই পারে, কিন্তু কেন্দ্রীয় সরকার বিবৃতিটা দিয়েছে। মুখ্যমন্ত্রী তার জায়গা থেকে অর্থহীনভাবে সমর্থনের কথা বলেছেন, যে এই বিষয়ে কেন্দ্রীয় সরকার যখন কোনো সিদ্ধান্ত নেবে রাজ্যগতভাবে তাদের পাশে থাকবার কথা। আমার অদ্ভুত লাগলো বামেদের ভূমিকার কথা। যে বামেরা কার্যত কদিন আগে, আপনার মনে থাকবে 5ই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন, তার আগে মোটামুটি জুলাই মাসের 8-10 তারিখ থেকে 4ই আগস্ট পর্যন্ত যে ক্রমান্বয়ে প্রচার হয়েছিল, এবং বাংলাদেশকে কেন্দ্র করে, বিশেষত শেখ হাসিনা এবং তার দলকে কেন্দ্র করে, তার ফলে আমাদের তখনই মনে হয়েছিল যে এতে আখেরে মৌলবাদী শক্তির হাত পুষ্ট হবে। কার্যত হলেও তাই। নিশ্চিতভাবে শেখ হাসিনার সমালোচনার জায়গা অবশ্যই রয়েছে। শেখ হাসিনার দল যেভাবে বিগত দুটো নির্বাচনকে কার্যত প্রহসনে পরিণত করেছিল, নিশ্চিতভাবে বিরোধিতার জায়গায়, গণতান্ত্রিক পরিসরের জায়গায় তার সমালোচনা হতেই পারে, হওয়াটা স্বাভাবিক। কিন্তু তখনই মনে আশঙ্কার মেঘটা উঁকি মারছিল
যে তাহলে কি আমরা গরম চাটু থেকে বাংলাদেশকে আগামী দিন জ্বলন্ত উনুনের মধ্যে ঝাঁপ দিতে দেখব? এবং কার্যত হলো তাই। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার নামে যেটা হলো, কার্যত লুঠের রাজনীতির প্রতিষ্ঠা হলো, কার্যত সংখ্যালঘুকে হত্যা করবার রাজনীতিকে প্রতিষ্ঠা করা হলো। ইসকনের যিনি ওখানকার ইনচার্জ, তাকে শুধু গ্রেপ্তার করার মধ্যে দিয়ে নয়, নির্বিচারে সংখ্যালঘুদের উপরে গোটা বাংলাদেশ জুড়ে, সেটা রাজশাহী হোক, সেটা চট্টগ্রাম হোক বা ঢাকা শহর হোক, সর্বত্র নির্বিচারে নৃশংস আক্রমণ নামিয়ে আনা হলো। সংখ্যালঘুদের ধর্মস্থান ভেঙে তছনছ করে দেওয়া হলো। সংখ্যালঘু মানুষ তাদের জীবন জীবিকা বিপন্ন হলো। বহু ক্ষেত্রে সংখ্যালঘু মানুষকে কার্যত চাকরি ছাড়ার জন্য মুচলেকা দিতে হলো, এবং সংখ্যালঘুদের মহিলাদের বিশেষ করে যে অবর্ণনীয় অত্যাচার হয়েছে সেইটা সম্পর্কে যারা এতদিন সোশ্যাল মিডিয়ায় বিপ্লব করলেন, সেই বঙ্গ বামাকুল, সেই বামকুল একটি শব্দ তারা উচ্চারণ করলেন না। এই যে রাজনৈতিক হিপোক্রেসি, তারপরে যখন আমরা দেখছি একটার পর একটা জায়গায় এই ধরনের আক্রমণ হচ্ছে, আজ অবধি কোনো সিপিআইএম নেতা, কোনো বামপন্থী নেতা একটি শব্দ তাদের মুখ থেকে উচ্চারিত হলো না যে বাংলাদেশে সংখ্যালঘুরা এরকম ভাবে বিপন্ন, সেই সংখ্যালঘু বিপন্নে সেখানকার যে অন্তর্বর্তী সরকার তাদের বিরুদ্ধে সমালোচনা করে কোনো কথা বলবার। এখানেই প্রশ্নটা জাগে যে আপনি যদি প্রকৃত অর্থে সেকুলারিজমের চর্চা করেন, আপনি যদি প্রকৃত অর্থে ধর্মনিরপেক্ষতার কথা বলেন, তাহলে যখন উত্তরপ্রদেশের বুকে যখন মন্দিরে সার্ভে করার নামে একটি মসজিদে ঢুকে রাতের অন্ধকারে গুলি চালিয়ে সংখ্যালঘু যুবককে খুন হয়, যখন আপনি তার জন্য প্রতিবাদ করবেন, যখন দাদরিতে মোহাম্মদ আকলাককে বাড়ির ফ্রিজে গোমাংস রাখা আছে এই অপরাধে পিটিয়ে তাকে বাড়ি থেকে বের করে খুন করা হবে, তার প্রতিবাদ করবেন এবং সেটা সঠিক, সেই প্রতিবাদটা করাই উচিত। যদিও পরবর্তীকালে প্রমাণ হয়েছিল আকলাকের ফ্রিজে রাখা মাংস গরুর মাংস ছিল না। যখন আপনি বিলকিস বানুর ধর্ষকদের, তারা হিন্দু বলে তাদেরকে জেল থেকে বের করে এনে স্বাধীনতা দিবসের দিন মালা পরানোকে নিন্দা করবেন, এবং সেই নিন্দাটাই করা উচিত। কিন্তু তার উল্টো দিকে যখন বাংলাদেশি ইসকনের যিনি ইনচার্জ, তাকে এইভাবে হেনস্থা করা হবে, শুধু তাই নয়, আপনার ইসকনের বিরুদ্ধে হাজার বক্তব্য থাকতে পারে, বাংলাদেশে যখন নির্বিচারে সংখ্যালঘুর উপরে এই ধরনের আক্রমণ নেমে আসবে, তখন যদি আপনি চুপ থাকেন, তাহলে আপনি সিলেক্টিভ কমিউনাল, তাহলে আপনি ধর্মনিরপেক্ষ নন। আমার কাছে একটা কথা খুব পরিষ্কার, কবির সুমনের লেখা একটা লাইন, শোনো সংখ্যালঘু, শোনো মৌলবাদের নাতি, শোনো মৌলবাদের নাতি, তুমি যে ধর্মেরই হও, আমি নিরপেক্ষতাবাদী, তুমি আমার বন্ধু নও। মৌলবাদ সংখ্যাগুরুর, সে যেই ধর্মেরই হোক, সেটাকে নিন্দা করতে হবে। এদেশের বুকে যদি আরএসএস বিজেপি সংখ্যাগুরুর সেই মৌলবাদকে নামিয়ে আনে সংখ্যালঘু মুসলমানের উপরে, সেটাকেও নিন্দা করতে হবে। আবার আমার প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, সেখানে যদি সংখ্যাগুরুর মৌলবাদ সংখ্যালঘুর উপর নেমে আসে অত্যাচার হয়ে, তার বিরুদ্ধেও নিন্দা করতে হবে। তালিবান যখন বামিয়ানের বুদ্ধ মূর্তি ভাঙে, তার যদি নিন্দা করতে হয়, আমার সেই নিন্দা করার অধিকার তখনই থাকবে যখন ঢাকায় ঢাকেশ্বরী মন্দিরের জমি দখল হয় বা রমনা কালী মন্দিরের উপর আক্রমণ নেমে আসে। যদি সেটা না করেন, তাহলে আপনি সিলেক্টিভ সেকুলার, আপনি আসলে কমিউনাল। আর সেই কমিউনাল কখনো দেশের মানুষের ভালো চাইতে পারে না। আমার শুধু অবাক লাগে যে এরপরেও আগামী দিন এই যে বাংলাদেশি বুদ্ধিজীবীরা একের পর এক বুদ্ধি, আমি যে জয়া আসাম তো এখানে আসেন সিনেমা করেন, কখনো তো তাকে কোনো রকম বিদ্রুপের মুখে পড়তে হয়নি। চঞ্চল চৌধুরীকে তো আমরা সবাই ভালোবাসি। এই যে আজমেরি হক বাঁধন, যারা ইস্ট বেঙ্গল সাপোর্টার, তারা ভারতের পতাকা উত্তোলন করছেন, আমি তো কিন্তু বলছি, ভারতের পতাকাকে যে আমি তো এরকম বলছি আমি অবমানিত করা আমি হচ্ছে, নিজে তারা কোথায় চুপ? সম্প্রতি দেখা গেছে যে আরজিকর কাণ্ড নিয়ে প্রতিবাদ করতে না, আমি তাদেরকে আপনাকে দেখা গেছে বলছি, ইস্ট বেঙ্গল মোহনবাগান। আমি নিজেও ইস্ট বেঙ্গলের আজন্ম সমর্থক। আমরা যারা লাল হলুদ পতাকাকে ভালোবাসি ফুটবলের মাঠে, আমাদের কাছে সবার আগে কিন্তু আমার দেশ, সেই দেশের জাতীয় পতাকাকে যখন পা দিয়ে মারানো হয়, একটা জিনিস মানতে হবে, আজকে ওরা আমার দেশের পতাকা মারিয়েছে, কিন্তু আমি ওদের দেশের পতাকাকে পোড়াবো না। কারণ আমার দেশ আমাকে গণতন্ত্রের শিক্ষা দেয়, আমার দেশ আমাকে, আমার সংবিধান বলে যে স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্রের কথা। আমার দেশ বলে ও আমার জাতীয় পতাকার উপর দিয়ে হেঁটেছে, কিন্তু ওদের যে জাতীয় পতাকা, সেই জাতীয় পতাকাটা জাতীয় পতাকার শেপই পেত না, ওটা পাকিস্তানের পতাকা হয়ে থাকতো, বাংলাদেশের পতাকার শেপই পেত না, যদি না 1971 সালে ইন্দিরা গান্ধী নামে একজন মহিলা থাকতেন। যদি ইন্দিরা গান্ধী তার তৎকালীন সেনাবাহিনীকে নির্দেশ না দিতেন, তাহলে আজও দেশটা পাকিস্তানের গোলাম হয়েই থাকতো।
যাদের ভবিতব্য ছিল পাকিস্তানের খান সেনাবাহিনীর গোলামি করা, সেই গোলামি থেকে মুক্ত হয়েছিল যে দুজন মানুষের জন্য, তাদের একজনের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আরেকজনের নাম ইন্দিরা গান্ধী। আজকে বাংলাদেশের অধিকাংশ যুবক হয়তো অ্যাপারেন্টলি দেখে মনে হচ্ছে সেটা ভুলে গেছে। আর যে কথা বলছিলাম যে এখানে তো জয়া আহসান আসলে তাকে সাদরে বরণ করা হয়, এখানে তো চঞ্চল চৌধুরী আসলে তাকে অভ্যর্থনা জানানো হয়, কারণ তার যোগ্যতায়, তাদের গুণে তারা সেটা ডিজার্ভ করেন। এই যে আজমেরি হক বাঁধন, বাংলাদেশি অভিনেত্রী, এই কোট আনকোট গণ অভ্যুত্থান কদিন আগে, সেটা নিয়ে যখন এত বড় বড় বিবৃতি দিয়েছিলেন, ওই আজমেরি হক বাঁধনকে তো একবারও দেখলাম না বাংলাদেশের সংখ্যালঘুর উপর যে নৃশংস অত্যাচার চলছে সেই অত্যাচার নিয়ে একবারও মুখ খুলতে। যদি আজকে মুখ না খুলেন, পরের দিন আবার আপনারা ভারতবর্ষে আসবেন চিকিৎসা করাতে, যে দেশকে প্রতিদিন গালি দেন সেই দেশে আপনারা আসেন নিউ মার্কেটে এসে মার্কেটিং করতে। ভারতবর্ষ তো এত খারাপ, ভারতবর্ষে চিকিৎসা করাতে আসেন কেন? পাকিস্তানে চিকিৎসা করালেই পারেন। ভারতবর্ষ যখন এত খারাপ, তাহলে ভারতবর্ষের সাহিত্যিকদের লেখা পড়েন কেন? ভারতবর্ষের প্রকাশনা সংস্থার স্টল বাংলাদেশ বইমেলায় দেবেন না আপনারা করতে, আবার ভারতের বইমেলায়, কলকাতা বইমেলায় বাংলাদেশের স্টল না থাকলে রেড়ে রক করে উঠবেন। এটা দ্বিচারিতা নয়? এটা হিপোক্রেসি নয়? এটা যদি দ্বিচারিতা না হয়, কোনটা দ্বিচারিতা? আপনি আমার জাতীয় পতাকা পদদলিত করেছেন, আমার ভারতবর্ষ কখনো বুলেটের জবাব বুলেট দিয়ে চালাতে শেখায়নি। আমার ভারতবর্ষ মহাত্মা গান্ধীর দেশ, বুলেটের জবাব ব্যালটে দিতে শিখিয়েছে। ভারতবর্ষ এই শিক্ষা দিয়েছে যে যেই পতাকাকে তুমি পায়ে দলিত করেছো, যেই পতাকাকে অসম্মান করেছো, ওই পতাকাটা না থাকলে তোমার দেশের জাতীয় পতাকাটাই তৈরি হতো না। সেদিনকে যদি ইন্দিরা গান্ধী এবং ভারতবর্ষের সেনাবাহিনী যৌথভাবে বাংলাদেশের পাশে না দাঁড়াতো, বাংলাদেশটাই তৈরি হতো না। আসলে যা হয় আর কি, বড় রাষ্ট্র পাশে থাকলে ছোট রাষ্ট্রগুলো সবসময় তার উপর একটা সাইকোলজিক্যাল কারণই বলুন একটা উষ্মা থাকে, যেটাকে কোট আনকোট বলে মেক্সিকো সিনড্রোম। আপনি জানবেন যে আমেরিকার উপরে ল্যাটিন আমেরিকান যে ছোট ছোট কান্ট্রিগুলো, তাদের একটা রাগ থাকে যে বড় দাদা, বিগ ব্রাদারের দাদাগিরি, এটা একটা কারণ থাকে। কিন্তু বাংলাদেশ কখনো ভারতবর্ষের সাথে সেই দাদাগিরির রাস্তায় হাঁটেনি। উল্টে বাংলাদেশ ভারতবর্ষ চিরকালই প্রতিযোগী নয়, সহযোগী হিসেবে পাশে দেখেছে এবং বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে, আজীবন দাঁড়িয়েছে, সে যে সরকার যখনই থাকুক না কেন। সমস্যা হচ্ছে এক ধরনের উগ্র মৌলবাদ, যে মৌলবাদ একটা সময় 1971-এর যুদ্ধের সময়, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়ও সরাসরি পাকিস্তানকে সমর্থন করেছিল। যদি অধিকাংশ জাতীয়তাবাদী চেতনার মানুষ, তারা মুক্তিযুদ্ধে সামিল হয়েছিল দেশকে স্বাধীনতার লক্ষ্যে, তারা বাংলা ভাষার উপরে উর্দুকে চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে লড়াই করেছিল। আজকে সেই বাংলাদেশের মেট্রোর পিলারে দেখা যাচ্ছে উর্দুর আধিপত্য, অর্থাৎ বাংলাদেশ দ্বিতীয়বার আবার গোলামির রাস্তায় ফিরতে চাইছে কিনা, আজকে এই প্রশ্ন দেখা দিচ্ছে। এবং এটা পরিষ্কারভাবে জামাত তাদের পরিকল্পিত একটা এজেন্ডা। সেই এজেন্ডায় বাংলাদেশের অধিকাংশ মানুষ তারা ধর্মান্ধ হয়ে পা দিয়েছেন ঠিকই, কিন্তু আমাদের এখনো বিশ্বাস যে বাংলাদেশ কখনো এই বাংলাদেশ আমাদের ছিল না, কখনো এই বাংলাদেশ, ভারতবর্ষ কেন পৃথিবীর মানুষের কাছে পরিচিত ছিল না। যে বাংলাদেশ আজকে পরিণত হয়েছে, সেই বাংলাদেশ তখনই ঘুরে দাঁড়াতে পারবে যদি সত্যি সত্যিই তারা গণতন্ত্রের চর্চা করে, যদি সত্যি সত্যিই তারা শুধুমাত্র একটি ধর্মের মুষ্টিমেয় কিছু মানুষের মধ্যে আবদ্ধ না থেকে সব ধর্মের মানুষকে সম্মান দিতে জানে। এখনো বাংলাদেশে প্রায় 1.5 কোটির কাছাকাছি সংখ্যালঘু হিন্দুরা বসবাস করেন। সমস্ত সেই সংখ্যালঘু মানুষের জীবন বিপন্ন। আমার সেই সংখ্যালঘু মানুষের হয়ে আমি এদেশের বুকে যারা রাজনীতি করেন, যদি তাদের পাশে কথা না বলার অধিকার থাকে, তাহলে আপনার ভারতবর্ষের সংখ্যালঘুদের উপর অত্যাচারের সময়ও কথা বলবার কিন্তু কোনো অধিকার থাকবে না। বিজেপি এই ঘোলা জলে রাজনীতির মাছ ধরতে নেমেছে। বিজেপি যখন বাংলাদেশে সংখ্যালঘুর বিষয়ে প্রতিবাদের রাস্তায় নেমেছে, তখন এই বিজেপি তাদেরকে হাসিত বিভিন্ন রাজ্য সরকার তাদের রাজ্যগুলোতে সেই একই কাজ করছে ভারতবর্ষের সংখ্যালঘুদের ওপর। ভারতবর্ষে উত্তরপ্রদেশে যে স্টিম রোলার চলছে, তারপর বিজেপির কোনো অধিকার নেই বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে রাস্তায় নেবে কথা বলবার। তুমি এ রাজ্যে এদেশের বুকে যা করছো, বাংলাদেশের বুকে জামাত সেই কাজই করছে। বরং আশ্চর্যের ভূমিকা বাম দলগুলো, যে বামেরা নাকি নিজেদের প্রগতিশীল বলে দাবি করেছে, সেই বামেরা এই বিষয়ে মুখে কুলু পেটেছে। এখানেই বক্তব্য, এই সিলেক্টিভ সেকুলারিজম আখেরে একটা ভয়ঙ্কর মৌলবাদকে প্রশ্রয় দিচ্ছে। যে বামেদের কর্মী সমর্থকরা প্রকাশ্যে, আপনি দেখুন জুলাই মাসের শুরু থেকে 5ই অগাস্ট পর্যন্ত, যবে থেকে শেখ হাসিনা বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছেন, বাম কর্মী সমর্থকদের পোস্ট দেখুন ফেসবুক ওয়ালে গিয়ে, ইনস্টাগ্রামে গিয়ে, ভরে গেছে বাংলাদেশের সেই আন্দোলনের সমর্থনে, যে আন্দোলন পেছন থেকে ব্যাক বাই জামাত। আজকে তারা কোথায়? তাদের একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখা যাচ্ছে না কেন বাংলাদেশের সংখ্যালঘুর উপরে এরকম নির্মম আক্রমণের পরে? আজকে বিজেপি ঘোলা জলে মাছ ধরতে রাস্তায় নেমেছে, বামেরা চুপ কেন? এই সিলেক্টিভ সেকুলারিজমের জন্যই এরা এদেশের বুকে, এই রাজ্যের বুকে বিজেপির বারবার অন্ত।
এই বিজেপিকে ডেকে আনার জন্য অন্যতম দায়ী হচ্ছে এই বামপন্থীরা। এরা মুখে বলে এক এক কথা, কাজের বেলা আরেক রকম। আজকে কোথাও ভারতবর্ষের সুস্থ গণতন্ত্রের চর্চা যারা করেন তারা সবাই চান বাংলাদেশে এই অশান্তির আগুন নিভিত হোক। বাংলাদেশে এই অশান্তির আগুন যদি না থামে তাহলে আগামী দিন ভারতবর্ষের জন্য এটা অশনি সংকেত। ভারতবর্ষের সরকার নিশ্চিতভাবে নজর রাখছে। আমরা আশা রাখবো যে 71 সালে যেরকম ইন্দিরা গান্ধীর মতো বলিষ্ঠ লৌহ মানবী তিনি সরাসরি বাংলাদেশকে নতুন পথ দেখাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন, আগামী দিন বাংলাদেশ এই অন্ধকারের মধ্যে যাতে নিমজ্জিত না হয় তার জন্য দেশের সরকার সেই রকমই প্রোঅ্যাক্টিভ মেজার নেবে। এইটুকুই আমরা মাত্র কামনা করতে পারি দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে।